আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একেরাই পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। 2 বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। 3 নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 4 দিল্লি এলাহাবাদের ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। 5 বায়ু শীতল হলে চাপ বাড়ে। 6 পর্বতের আকৃতি ত্রিকোণাকার। 7 দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে উপত্যকা। 8 পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা। 9 অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 10 আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মont ব্লাঁ। 11 রুর অঞ্চলের প্রধান নদী রাইন। 12 ব্ল্যাকফুট রোগ আর্সেনিক কারণে সৃষ্ট। 13 মাটির সৃষ্টি হয় শিলা ও জৈব পদার্থ থেকে। 14 জলবিষুবের অপর নাম শারদ বিষুব। 15 সমচাপ রেখায় বাইরের চাপকে দেখানো হয় মিলিবার এককে। 16 টেবিল ল্যান্ড বলে পরিচিত মালভূমি। 2 আছে শূন্যস্থান পূরণ। আই হবে 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2 365 দিনে 1 সৌর বছর হয়। 3 গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। 4 মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। 5 সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ 1013.25 মিলিবার। 3 আছে স্তম্ভ মেলানো। আর বায়ুচাপ হলো মিলিবার। স্তূপ পর্বত ভূ-আলোড়ন। 3 দাক্ষিণাত্যের মালভূমি লাভা। অন্তর্বাহিনী নদী লুনি। রূপান্তরিত শিলা কঠিন। 4 গুলো 1 নম্বরে করে। আইতে বলেছে কোন শিলা সহজে ক্ষয় হয়? পাললিক শিলা। 2 কোন মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল। 3 লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস। 4 ল্যাডোগার হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। 5 আইতে বলেছে পোল্ডার ভূমি কি? এই উত্তরটা লিখবে। এই যে পোল্ডার ভূমি কি লিখবে, নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডারজি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডার ল্যান্ড বা পোল্ডার ভূমি বলে। 2 বলেছে জুইডারজি প্রকল্প বলতে কি বোঝো? প্রকল্প বলতে কি বোঝো এখান থেকে এতটা লিখবে, কারণ এটা 2 মার্কের আছে। 2 নম্বরের প্রশ্নের উত্তর। তো পোল্ডার ভূমির সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পটি হলো জুইডারজি। জুইডারজি হলো উত্তর সাগরের অংশবিশেষ একটি উপসাগর যা নেদারল্যান্ডের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বহুদূর প্রবেশ করেছে। নেদারল্যান্ডের উত্তর দিকের অংশকে জুইডার আর দক্ষিণ দিকের অংশকে জি বলে। 3 বলেছে গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? 2 নম্বর আছে তাই সংজ্ঞা সৃষ্টির কারণ আর উদাহরণটা দেবে যে 2টি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান এবং সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এইরূপ 2টি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় আর পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে। উদাহরণ হচ্ছে রাইন নদীর উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা আর দুই পাশে স্তূপ পর্বত দুটি হলো ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। 4 বলেছে সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 6 আইতে বলেছে অনুসর অবস্থান বলতে কি বোঝো? এগুলো 3 নম্বরের উত্তর। এই উত্তরটা লিখবে যে পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব হয় প্রায় 14,70,00,000 কিমি। এই দিনকে বলা হয় অনুসর অবস্থান। 2 বলেছে জলসংকটের কারণগুলি লেখো। ভারতেই বলবে যে কি কি কারণে জলসংকট দেখা দিয়েছে। এক হচ্ছে বিশ্ব উষ্ণায়নজাত কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে অনিশ্চয়তা হেতু বর্ষাকালীন বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। 2 ভারতে জনবিস্ফোরণ হওয়ায় মানুষের দৈনন্দিন কাজকর্মের জন্য জলের ব্যবহার অত্যধিক বেড়েছে। 3 জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে বনভূমি হ্রাসের ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। 4 হচ্ছে কৃষিক্ষেত্রের সম্প্রসারণ এবং একই জমিতে সারা বছর ধরে মৌসুমী ফসল ফলানোর জন্য অত্যধিক জল উত্তোলিত হচ্ছে। 5 বিশ্ব উষ্ণায়নের জন্য হিমালয় পার্বত্য উপত্যকার তুষার স্তূপের গভীরতা ও প্রসার হ্রাস পেয়েছে, ফলে তুষার গলা জলের সরবরাহ হ্রাস পেয়েছে। 6 ভারতে জলের পুনর্ব্যবহারের পরিকল্পনা তেমন নেই। 7 নগরায়ন ও শিল্পায়নের কারণে জলের চাহিদাও অত্যধিক বৃদ্ধি পাচ্ছে এবং উন্মুক্ত ভূপৃষ্ঠ কংক্রিট দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে, ফলে জলের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভূগর্ভ জল সঞ্চিত হতে পারছে না।
3-তে দিয়েছি শিল্প এবং কারখানা কিভাবে মাটিকে দূষিত করে। এইটা লিখবে, শিল্প উৎপাদন আর মাটি দূষণ, এই পয়েন্টটা লিখবো এখান থেকে এতটা। পৃথিবীতে সভ্যতার বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে শিল্পের প্রসার ব্যাপকভাবে বেড়েছে, তাই শিল্প উৎপাদন করতে গিয়ে মানুষ বিভিন্নভাবে মাটিকে দূষিত করে তুলেছে। যেমন এক হচ্ছে বিভিন্ন শিল্পজাত ধাতু, মল, চামড়া, প্লাস্টিক বা অন্যান্য ধাতব পদার্থ ক্রমাগত মাটিতে মিশে মাটির জৈব গঠনকে পরিবর্তিত করেছে। 2 হচ্ছে কাগজ শিল্প কেন্দ্র থেকে সেলুলোজ, ব্লিচিং পাউডার, কস্টিক সোডা, ক্লোরিন, সোডিয়াম প্রভৃতি মাটির সঙ্গে মিশে মাটির অবনমন ঘটাচ্ছে। 3 হচ্ছে পেট্রো রসায়ন শিল্পক্ষেত্র থেকে পলিমার, ইথিলিন, প্রোপিলিন, ন্যাপথা জাতীয় রাসায়নিক পদার্থ মাটিতে মিশে দূষণ ছড়াচ্ছে। 4 বিভিন্ন তেজস্ক্রিয় শিল্পকেন্দ্র থেকে যে ক্যাডমিয়াম, পারদ, রেডিয়াম প্রভৃতি মাটিতে নিক্ষিপ্ত হয় তার মাধ্যমে মাটিতে ব্যাপকভাবে তেজস্ক্রিয়তা ছড়ায়। 5 সর্বোপরি বিভিন্ন শিল্পকেন্দ্র থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি বাতাসে প্রবেশ করে বৃষ্টির জলের সঙ্গে মিশে যে অ্যাসিড বৃষ্টি ঘটায় তার মাধ্যমে মাটি পরোক্ষভাবে দূষিত হয়ে পড়ে। 5-এ দিয়েছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। বাঁধের ভিতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্য, হে, ক্লোভার প্রভৃতি চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। 7-এর আয়তে বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। লিখবে যে 1 হচ্ছে বায়ুতে উষ্ণতার তারতম্য, বায়ু উত্তপ্ত হলে প্রসারিত এবং হালকা হয় ফলে ওপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। 2 হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে, এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। 3 হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে, তার চাপ কমে যায়। উদাহরণস্বরূপ প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুচাপের তারতম্য হয়। উদাহরণস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয়, তেমনি উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ায় বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি, অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। সমুদ্র ও স্থলভাগের বিন্যাস, পৃথিবী পৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বিন্যাস বা বন্টনের উপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে। সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র হালকা হয় এবং আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয়, ফলে তার চাপও অধিক হয়। অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব ততই বেশি। পৃথিবী অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম। 2 বলেছে রুশ শিল্পাঞ্চলের প্রধান শিল্প এবং তৎসংক্রান্ত শিল্পকেন্দ্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। লিখবে রুশ শিল্পাঞ্চলের উৎকৃষ্ট মানের কয়লার উপর ভিত্তি করে নানাবিধ শিল্পের বিকাশ ঘটেছে। 1 হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত উৎপাদনে রুশ শিল্পাঞ্চল ইউরোপ মহাদেশে প্রথম স্থান অধিকার করে। জার্মানির 80% লৌহ ইস্পাত রুশ শিল্পাঞ্চলে উৎপাদিত হয়। এখানকার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি হচ্ছে এসেন, ডুসেলডর্ফ, দুইসবার্গ, ডর্টমুন্ড, বোকুম, মুলহাইম, গেলসেন, কির্খেন, হ্যাটিনজেন প্রভৃতি। এসেন শহরকে রুর অঞ্চলের রানী বলা হয়। 2 হচ্ছে লৌহ উপজাত শিল্প। স্লাগ, ছাই, সিলিকন হচ্ছে লৌহ উপজাত দ্রব্য। চুনাপাথরের সঙ্গে স্লাগ ও ছাই মিশিয়ে সিমেন্ট এবং সিলিকনের সঙ্গে বালি মিশিয়ে কাঁচ তৈরি হয়। এসেন, ডর্টমুন্ড, গেলসেন, কির্খেন প্রভৃতি শহরে সিমেন্ট আর কাঁচ শিল্প গড়ে উঠেছে। 3 হচ্ছে কয়লা শিল্প। এখানকার উৎকৃষ্ট মানের কয়লা থেকে কোক এবং নিকৃষ্ট মানের কয়লা থেকে তাপবিদ্যুৎ কোক গ্যাস, কোক ওভেন উৎপন্ন হয়।
কয়লা ভিত্তিক শিল্প কেন্দ্রগুলির মধ্যে গেলসেনকির্খেন কয়লা ভিত্তিক প্রধান শিল্প কেন্দ্র। 4 হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। লৌহ ইস্পাত শিল্পকে ভিত্তি করে এখানে হালকা এবং ভারী দুই ধরনের ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি প্রস্তুত করা হয়। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে রেল ইঞ্জিন, রেল বগি, মোটর গাড়ি, মোটরসাইকেল, কৃষি, খনি, মুদ্রণ, বয়নশিল্পের যন্ত্রপাতি, জাহাজ, কলকবজা মেশিন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, এসেন, হ্যাগেন, বোখুম, ডুইসবার্গ, গেলসেনকির্খেন, গ্ল্যাডবাখ প্রভৃতি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। অন্যদিকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে ছুরি, কাঁচি ও সূক্ষ্ম যন্ত্রপাতি উল্লেখযোগ্য। সেলিঙ্গেন এবং রেমস্কিট শহর দুটিতে প্রচুর তীক্ষ্ণ ছুরি, কাঁচি তৈরি করা হয়। সেলিঙ্গেন ও রেমস্কিট শহর ছুরি, কাঁচি তৈরিতে প্রসিদ্ধ হওয়া এদের জার্মানির সেফিল্ড বলা হয়। 5 হচ্ছে রাসায়নিক শিল্প। হ্যাম, বট্রপ, রেকলিং, হার্ডজেন, গ্ল্যাডবাখ, ডুইসবার্গ, ডুসেলডর্ফ প্রভৃতি শহরে ন্যাপথা, অ্যাসফল্ট, পিচ, আলকাতরা প্রভৃতি কয়লার উপজাত দ্রব্যগুলির সাহায্যে বিভিন্ন রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। সেগুলো হলো সুগন্ধি দ্রব্য, সার, ঔষধ, কীটনাশক, প্লাস্টিক, রং, বিস্ফোরক, স্যাকারিন, পিচ্ছিলকারক তেল, প্রসাধনী দ্রব্য। বয়ন শিল্প। জার্মানির দক্ষিণাংশে রুপার নদীর অববাহিকায় উল্লেখযোগ্য বয়ন শিল্প কেন্দ্রগুলি অবস্থিত। এখানে এসেন, বট্রপ, বার্মেন, এলবারফেল্ড, মোচেন, গ্ল্যাডবাখ, উপারটল শহরে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। গ্ল্যাডবাখ শহরকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়। উল্লেখ্য যে এখানে রেয়ন শিল্প যথেষ্ট উন্নত। অন্যান্য শিল্প হচ্ছে এছাড়াও রুর শিল্পাঞ্চলের আচেম, বোকুম, এসেন, ডুসেলডর্ফ, ডুইসবার্গ, ডর্টমুন্ড প্রভৃতি শহরে বিভিন্ন যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সুরা প্রস্তুত, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। 3 বলেছে মানব জীবনের উপর পর্বতের প্রভাব আলোচনা করো। লিখবে যে মানব জীবনে পর্বতের প্রভাব হচ্ছে অপরিসীম। 1 হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। 2 নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ উদ্ভিদ, ফল, মধু, মোম পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতির চাষ করা হয়। শিল্প। বনজ এবং কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। যেমন ভারতে দার্জিলিং, মানালি, সিমলা এরকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলো খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 9 বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মধ্যে অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকে প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। এরপরে দিয়েছে এশিয়া মহাদেশের নিম্নলিখিত নদীগুলি রেখা মানচিত্রে দেখাও। টাইগ্রিস, হোয়াংহো, লেনা, গঙ্গা, রো। এশিয়া মহাদেশের এই ম্যাপটা দেখবে, এখানে আছে প্রথমে আছে টাইগ্রিস, এই হচ্ছে টাইগ্রিস। তারপরে আছে হোয়াংহো, এই হোয়াংহো, এটা হোয়াংহো, এই যে পিত বোহাই সাগর থেকে উৎপন্ন হয়েছে। টাইগ্রিস হচ্ছে এই যে ওমান উপসাগর থেকে। লেনা, এই হচ্ছে লেনা, সুমেরু মহাসাগর থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গা, এই হলো গঙ্গা আমাদের, এই যে গঙ্গা। আর ওব, এই হচ্ছে ওব, ওব উপসাগর থেকে উৎপন্ন হয়েছে।